Now we will discuss the antidepressants, antidepressant drugs, and as usually before going to the antidepressant drugs, we should know what is depression, what are the causes, what are the biochemical cause of depression, how to diagnose, and principle of treatment. তো ডিপ্রেশনটা কি বলা হচ্ছে যে by definition depression is a heterogeneous disorder that has been characterized and classified in a variety of ways. তো এই যে হেটারোজেনাস একটা ডিসঅর্ডার, যেটাকে আমরা অনেকভাবে অনেক ওয়েতে আমরা একে ক্লাসিফাই করেছি। আমরা যদি পিওর ডিপ্রেশন বলি তাহলে এটা মেজর ডিপ্রেশন বা ডিসথাইমিক যেটা একটাকে মেজর একটাকে মাইনরিভাবে ধরে নিয়ে আমরা পিওর ডিপ্রেশন বলি। আবার যেটা মেনিয়ার সাথে অ্যাসোসিয়েটেড সেটাকে আমরা বলি যে বাইপোলার সাইক্লোথাইমিক অ্যাসোসিয়েটেড উইথ ম্যানিয়া। হ্যাঁ, তাহলে আমরা বলি যে মেজর ডিপ্রেশন, মাইনর ডিপ্রেশন, বাইপোলার ডিপ্রেশন, খুব অনেকভাবে আমরা ডিপ্রেশনকে ক্লাসিফাইও করতে পারি। তো যেটা বোঝার সুবিধার্থে যে ক্লাসিফিকেশনটা আমাদের ক্যাটজাঙে যে ক্লাসিফিকেশনটা বলা আছে সেটা আমি একটু বলতে চাই। সেটা হলো যে প্রথমটাকে বলা হচ্ছে যে ব্রিফ রিঅ্যাক্টিভ আর সেকেন্ডারি ইজ দ্য মোস্ট কমন, দ্যাট ইজ গ্রিফ, ইলনেস। এই জন্য ব্রিফ রিঅ্যাক্টিভ যেটা মানে সেকেন্ডারি টু যেটা হয় সেটাই হলো এক নম্বর। তারপরে বলা হচ্ছে যে মেলাঙ্কোলিক অ্যান্ড রিকারেন্ট। এই যে মেলাঙ্কোলিক আর রিকারেন্ট সেটা হলো জেনেটিক্যালি ডিটারমাইন্ড। হ্যাঁ, ইনঅ্যাবিলিটি টু কোপ উইথ কি মানে তোমার অর্ডিনারি লাইফ ইভেন্টের সঙ্গে কোপ করার যে ইনঅ্যাবিলিটি, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। এটাকে বলা হচ্ছে মেলাঙ্কোলিক অর রিকারেন্ট। অ্যান্ড নাম্বার 3, দ্যাট ইজ দ্য ম্যানিক ডিপ্রেসিভ, দ্যাট ইজ বাইপোলার। এটা হলো যে স্টিমুলেশন ফলোড বাই ডিপ্রেশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একবার স্টিমুলেটেড হবে দেন ফলোড বাই ডিপ্রেশন। তাহলে এই যে বিভিন্ন রকম ডিপ্রেশনগুলো আমরা দেখছি, এখন ব্রিফ রিঅ্যাক্টিভ হতে পারে, মেলাঙ্কোলিক হতে পারে, দ্যাট ইজ যেটা রিকারেন্ট, জেনেটিক্যালি ডিটারমাইন্ড, যেটা তার অর্ডিনারি লাইফ ইভেন্টের সাথে কোপ করতে না পারার যে সমস্যা, ইনঅ্যাবিলিটি, এবং ম্যানিক ডিপ্রেসিভ। যেটাই হোক না কেন, এই ডিপ্রেশন যদি পারসিস্ট করে বিয়ন্ড আ ফিউ উইকস দেন হি অর শি ইজ দ্য ক্যান্ডিডেট ফর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তাহলে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, আমরা বলেছি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যত ড্রাগ আছে, ডিউ টু দ্য ক্রনিসিটি আর ক্রনিক নেচার অফ দ্য ডিজিজ, এই ড্রাগগুলো পেশেন্টকে আজীবন খেয়ে যেতে হবে বা অলমোস্ট দীর্ঘদিন ধরে খেতে হয়। তো এই জন্য এই ড্রাগগুলো একবার স্টার্ট করার আগে সেভারাল টাইমস আমাদের চিন্তা করতে হবে যে আমি ডায়াগনোসিস ঠিক করলাম কিনা, আমি এই ড্রাগটা দিব কিনা, এবং দিলে পরে এই ড্রাগটা যেহেতু সে দীর্ঘদিন খাবে, এই জন্য দেওয়ার আগে আমাকে অবশ্যই ক্যান্ডিডেট এই ড্রাগটা পাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এইটা আমাকে অনেকবার চিন্তা করতে হবে। এটা প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে, নট অনলি ডিপ্রেশন। আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যতগুলো ডিজিজ আলোচনা করি প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই কথাটা বলি যে বিকজ অফ দ্য ক্রনিসিটি অফ দ্য নেচার। এই ড্রাগগুলো হলো কি হাই সেলিং ড্রাগের মধ্যে এগুলো, মানে এগুলো হলো মোস্ট প্রফিটেবল ড্রাগ। মানে বিশ্বে যেগুলো ড্রাগ আছে তার মধ্যে এই যে কি বলে এপিলিপসি ড্রাগ, ডিপ্রেশনের ড্রাগ বা কি অ্যালজিমার্স, হ্যাঁ, এই ড্রাগগুলো, পার্কিনসনিজম, এই ড্রাগগুলোর এত বেশি ডিমান্ড। যে এত ডিমান্ড কেন, যে একবার স্টার্ট হলে এগুলো আর বন্ধ সহজে করা যায় না বিকজ অফ দ্য ক্রনিসিটি অফ দ্য ডিজিজ। এই জন্য আমাদের আগে ক্যান্ডিডেট সিলেক্ট করে নিতে হবে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের আগে যে পেশেন্ট আসলেই এই ড্রাগটা পাওয়ার মতন কন্ডিশনে আছে কিনা। এবং এই জন্যই আমাদের এত চিৎকার করা কাদের, ফার্মাকোলজিস্টদের। তাহলে আমরা বলছি যে ডিপ্রেশন অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের মধ্যে একটা। অ্যাফেক্টিভ ডিসঅর্ডার কী কী আছে? ডিপ্রেশন হতে পারে, ম্যানিয়া হতে পারে, এংজাইটি, টেনশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই সবগুলো নিয়েই হলো আমাদের ডিপ্রেশন। তো সরি, এই অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের মধ্যে একটা হলো ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশনের সাথে ম্যানিয়া অ্যাসোসিয়েটেড থাকতেও পারে, নাও পারে। আচ্ছা, এখন ডিপ্রেশনটা আমরা বললাম একটু আগে যে এটা হলো সাইকোলজিক্যাল ডিজিজ অ্যান্ড ইন হুইচ দ্য পেশেন্ট কি কমপ্লেন থাকবে, পেশেন্টের হেল্পলেসনেস,
পেশেন্ট অসহায় বোধ করছে, অ্যাপেথি, হতাশা, হোপলেসনেস, নিরাশ, লস অফ সেক্সুয়াল ডিসঅর্ডার অ্যাক্টিভিটি, এইগুলো হলো পেশেন্টের কিছু কমপ্লেন নিয়ে আসলো। এখন হোয়াট আর দ্য কজেস অফ ডিপ্রেশন, যদি আমি ডিপ্রেশনের কজ জানতে চাই তাহলে প্রথম হলো ইডিওপ্যাথি বা প্রাইমারি। আচ্ছা, তারপরে আমি সেকেন্ডারি ডিপ্রেশন ডিউ টু তোমার অ্যালকোহল হতে পারে, ডিজিজ লাইক পার্কিনসনিজম, এমআই, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এরকম ডিজিজ যদি দীর্ঘদিন ধরে আছে তাহলেও তার ডিপ্রেশন আসতে পারে। তারপরে কিছু ড্রাগের জন্য ডিপ্রেশন হতে পারে, লাইক ডিসারপিন, প্রোপানোলোল, আলফামিথালোপা, এই সমস্ত ড্রাগের কারণেও ডিপ্রেশন হতে পারে। ভিটামিন ডেফিসিয়েন্সি লাইক ভিটামিন B1 ডেফিসিয়েন্সি, এইগুলো কিছু কিছু কারণ আছে দ্যাট লিডস টু ডিপ্রেশন, সেকেন্ডারি ডিপ্রেশন। তাহলে প্রথমটাই আমরা বলছি যে ইডিওপ্যাথিক আর প্রাইমারি কজ। আচ্ছা, এখন তাহলে বায়োকেমিক্যাল কজটা কি, যেটা আমরা ট্রিটমেন্ট করবো, দ্যাট ইজ আওয়ার টার্গেট অফ দ্য ড্রাগ। এই বায়োকেমিক্যাল কজ যে কথাটা আমি লিখেছি, এই জিনিসটা কি এটা আমার জানতে হবে। মানে আমার ড্রাগটা আমার যে কাজ করছে তার ডাইনামিক্সটা কি, তা সেটাই আমার বুঝতে গেলে বায়োকেমিক্যাল কজ অফ ডিপ্রেশন জানতে হবে। দ্যাট ইজ আমার অ্যামাইন নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশন কমে গিয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। অ্যামাইন নিউরোট্রান্সমিটার দ্যাট ইজ নরঅ্যাড্রিনালিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন, ইন দ্য লিম্বিক সিস্টেম, সেটা কমে গিয়েছে। এই হলো আমার বায়োকেমিক্যাল কজ। তাহলে আমি এটা যদি আমি বলি যে অ্যামাইন হাইপোথিসিস, সেটাও আমি বলতে পারি যে অ্যামাইন হাইপোথিসিস হিসেবে যদি আমি বলি বায়োকেমিক্যাল কজ, দ্যাট ইজ ডিক্রিজ দ্য অ্যামাইন নিউরোট্রান্সমিটার ইন দ্য লিম্বিক সিস্টেম। 5-হাইড্রোক্সিট্রিপটামিন, নরঅ্যাড্রিনালিন, এগুলো আমার কমে গিয়েছে অব দ্য লিম্বিক সিস্টেম। তাহলে আমার ড্রাগের টার্গেট থাকবে এই অ্যামাইন নিউরোট্রান্সমিটারগুলোকে কি এস্টাবলিশড করা, তাই তো? আচ্ছা, এখন আগে আমার ডায়াগনোসিস করে নিতে হবে। তো ডায়াগনোসিসটা আমি কীভাবে করবো? এক হলো ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেখে, নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্লিনিশিয়ান। নাম্বার 2, বাই মেজারিং দ্য এন্ড প্রোডাক্ট। কার এন্ড প্রোডাক্ট আমি বললাম, কার কনসেন্ট্রেশন কমে গিয়েছে? একটা হলো নরঅ্যাড্রিনালিন আর একটা হলো সেরোটোনিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন। এই দুটো মেইনলি এই দুটো নিউরোট্রান্সমিটারের অ্যামাইন নিউরোট্রান্সমিটার কনসেন্ট্রেশন কি হয়েছে? কমে গিয়েছে ফর দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন আমি বলছি যে আমি ডায়াগনোসিস করবো কীভাবে। একটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হাউ টু ডায়াগনোস। একটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস করবো আমি, নাম্বার 1। নাম্বার 2, আমি বলছি যে আমি মেজার করবো কাকে? দ্য এন্ড প্রোডাক্ট অফ কি ওই দুটো নিউরোট্রান্সমিটারের কে। একটা হলো নরঅ্যাড্রিনালিন, তাহলে নরঅ্যাড্রিনালিনের এন্ড প্রোডাক্ট হলো ফেনিলিক ম্যান্ডেলিক অ্যাসিড, সেটা আমি দেখবো। অ্যান্ড 5-হাইড্রোক্সিট্রিপটামিন আর সেরোটোনিন, সে তার হচ্ছে এন্ড প্রোডাক্টটা কি? 5-হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই দুটো দেখে আমি এন্ড প্রোডাক্ট দেখে আমি এখন ডায়াগনোসিস কনফার্ম হলাম, তাই তো? আচ্ছা, এখন আমি ট্রিটমেন্ট দিব পেশেন্টের। ট্রিটমেন্ট দিব, তাহলে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি এখানে আমার জানতে হবে, যে আমি কী করতে যাচ্ছি বা কী করতে হবে, ড্রাগের কি টার্গেট, ড্রাগ কী করতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি করব কি, যে এদের কনসেন্ট্রেশন বাড়াবো লিম্বিক সিস্টেমে। এই তো সোজা বাংলা কথা, যে কনসেন্ট্রেশন যাদের কমে গিয়েছে অ্যামাইন নিউরোট্রান্সমিটার, তাদের কনসেন্ট্রেশন আমি লিম্বিক সিস্টেমে বাড়াবো। তো এখন কীভাবে করব? একটা হলো যে এই নিউরোট্রান্সমিটারগুলো যদি আমি প্রিসিনাপটিক মেমব্রেনে রিলিজ হয়, এদের এটা যদি প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল হয় এবং এখান থেকে আমরা জানি কি এগুলো রিলিজ হবে, তাই তো? তাহলে এখন আমি কি করতে পারি? এই রিলিজ নিউরোট্রান্সমিটার নরঅ্যাড্রিনালিন এর, আবার আমরা জানি নিউরোট্রান্সমিটার ফেট কয়টা? 3টা এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে নিউরোট্রান্সমিটারের ফেট যে কি, একটা হলো সে আপটেক হবে, আপটেক 1, দ্যাট ইজ 70-80% of the released neurotransmitter is reuptaken by the presynaptic nerve terminal. এটাই আমরা জানি। তাহলে এখন আমি করতে চাচ্ছি যে সিনাপটিক ক্লেফটে তার কনসেন্ট্রেশন বাড়াবো। কার? এর। হ্যাঁ, তাহলে সিনাপটিক ক্লেফটে আমি যদি কনসেন্ট্রেশন বাড়াতে চাই, তাহলে আমি কি করতে পারি? এই নরঅ্যাড্রিনালিন যে রিআপটেকেন হবে, দ্যাট ইজ আপটেক 1, কি হবে? আপটেক 1
সেটাকে আমি হতে দিব না, সেটাকে আমি হতে দিব না। নাম্বার 1, এভাবে তার আমি কনসেন্ট্রেশন বাড়াতে পারি, তাহলে এইটা আমি হতে দিব না, আপটেক 1। আচ্ছা, একটা গেল ড্রাগের কাজ। নাম্বার 2, আমি কি করতে পারি, ডিক্রিজ দ্য এনজাইমেটিক মেটাবলিজম। তাহলে নিউরোট্রান্সমিটারের ফেট আরেকটা কি, এনজাইমেটিক মেটাবলিজম। বাই নরঅ্যাড্রেনালিন অ্যান্ড 5-হাইড্রোক্সিট্রিপটামিনের যে এনজাইমেটিক মেটাবলিজম হবে সেটা আমি হতে দিব না ইন দ্য সিনাপটিক ক্লেফট। অ্যান্ড তাহলে নরঅ্যাড্রেনালিন 5-হাইড্রোক্সিট্রিপটামিনের আমি কি হতে দিব না, এনজাইমেটিক ডিস্ট্রাকশন। এই কারা করে এদেরকে, এই এনজাইমগুলোকে ক্যাটাকোলোমিথাইল ট্রান্সফারেজ আর মোনোঅ্যামিনো অক্সিডেজ, তাই তো। তাহলে একটা হলো আমি এই যে 70 to 80% এখানে রিআপটেক হচ্ছিল, 70 to 80% বাই দ্য কি প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, সেটাকে বন্ধ করে দিলাম। তাহলে এখানে সিনাপটিক ক্লেফটে নরঅ্যাড্রেনালিন 5-হাইড্রোক্সিট্রিপটামিন দ্যাট ইজ সেরোটোনিন এর কনসেন্ট্রেশন বেড়ে গেল। নাম্বার 2, নিউরোট্রান্সমিটার আরেকটা ফেট আমরা জানি যে এনজাইমেটিক ডিস্ট্রাকশন হবে, এনজাইমেটিক্যালি সে মেটাবোলাইজড হয়ে যাবে বাই, যদি এটা নরঅ্যাড্রেনালিন হয়ে থাকে তাহলে কি হবে, 5 ক্যাটাকোলোমিথাইল ট্রান্সফারেজ মোনোঅ্যামিনো অক্সিডেজ। তাহলে আমি এনজাইমেটিক ডিস্ট্রাকশন আর মেটাবলিজম আর ডিগ্রেডেশন হতে দিব না। thereby we can increase the concentration of this neurotransmitter in the presynaptic nerve synaptic cleft. এইভাবে এই হলো আমার ড্রাগগুলো মানে কিভাবে তারা কাজ করবে, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন। আমি এভাবে ড্রাগগুলোকে এক্সপেক্ট করছি যে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগগুলো এভাবে কাজ করবে। তাহলে এখন আমি দেখি যে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগগুলো কাজ করবে। তাহলে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আমি দেখি কি কি আছে। তাহলে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আমরা যদি ক্লাসিফিকেশন রিটেনেই বলি বা ভাইভাতেও আসে, এগুলো যদি আমরা বলি তাহলে প্রথম গ্রুপটা আমরা বলি যে আপটেক 1 ব্লকার। তাহলে কি বলেছিলাম আমরা যে আপটেক 1 এটা, তাই তো। তাহলে আপটেক 1 ব্লকার একটা গ্রুপ আছে। এখানে এরা কি করছে, ডিক্রিজ দ্য আপটেক 1 of noradrenaline and 5-hydroxytryptamine that is serotonin. So concentration of noradrenaline and 5-hydroxytryptamine is increased and decrease the number of postsynaptic beta receptor. পোস্টসিনাপটিকে কিছু বিটা রিসেপ্টর আছে যেগুলো কিনা কনসেন্ট্রেশনকে কমিয়ে দিচ্ছে, এটাও করতে পারে বিটা রিসেপ্টর। বিটা রিসেপ্টর দ্য পোস্টসিনাপটিক টার্মিনাল, সেটারও কনসেন্ট্রেশন কমিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন এই যে আপটেক 1 ব্লকার এর মধ্যে কারা আছে, আপটেক 1 ব্লকারের মধ্যে তাহলে কারা কারা আছে, তারা একটা গ্রুপ। আপটেক 1 ব্লকারের মধ্যে আমরা পাই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, বা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তারপরে আমরা বলতে পারি এসএসআরআই, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, এসএসআরআই, টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, এই অনেক কিছু আছে ড্রাগ। তার মধ্যে মোটামুটি ইনে শর্ট আলোচনার জন্য যেই ড্রাগগুলো আমরা আলোচনা করব, বাকিগুলো মানে টিম লিডার ধরে যেগুলোকে আমরা আলোচনা করব, যেমন অ্যামিট্রিপটালিন, নরট্রিপটালিন, দ্যাট ইজ দ্য আমরা যদি বলি ফার্স্ট জেনারেশন, তাহলে সেগুলোকে বোঝায়। হ্যাঁ, তাহলে আপটেক 1 ব্লকারের মধ্যে আমরা বলছি যে আপটেক 1 ব্লকার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট একটা, এর মধ্যে অ্যামিট্রিপটালিন, নরট্রিপটালিন, ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, হ্যাঁ এগুলো আছে। এদের ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, আবার একটা গ্রুপ আছে টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন, এখানে হচ্ছে অ্যামোক্সাপিন, ম্যাপ্রোটালিন, এগুলো আছে। হ্যাঁ, আর সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বা সিলেক্টিভ সেরোটোনিন আপটেক ব্লকার যদি আমরা বলি এসএসআরআই, তাহলে এখানে আছে ফ্লুয়েক্সেটিন, সার্ট্রালিন। আচ্ছা, তো এখন অনেক সময় কোয়েশ্চেন থাকে যে এই ট্রাইসাইক্লিকের সাথে টেট্রাসাইক্লিকের ডিফারেন্সটা কি। তো ট্রাইসাইক্লিক তো আমরা বুঝতেই পারছি যে এটার তিনটা মানে ট্রাইসাইক্লিক স্ট্রাকচারে বলে দিচ্ছে, টেট্রাসাইক্লিক মানে 4টা থাকবে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন ট্রাইসাইক্লিকে এটা সেডেটিভ অ্যাকশনটা বেশি, অ্যান্টি মাস্কারিনিক অ্যাকশন আছে। তো অ্যান্টি মাস্কারিনিক এবং কি বলে সেরোটোনার্জিক আর হচ্ছে নরঅ্যাড্রেনালিন ব্লকের ইফেক্ট দুটোরই আছে, ট্রাইসাইক্লিক টেট্রাসাইক্লিক দুটোরই, শুধুমাত্র সেডেটিভ অ্যাকশন একটার কম একটার বেশি। আমরা বলছি যে সেকেন্ড জেনারেশন দ্যাট ইজ
বিউপ্রোপিয়ন, ম্যাপ্রোটালিন, অ্যামোক্সাপিন, এগুলোর সুবিধা হলো যে এগুলোর সেডেটিভ অ্যাকশনটা কম, লেস সেডেটিভ অ্যাকশন। হ্যাঁ, ভেনালাফেক্সিন, মিট্রাজাপিন, ডুলোক্সেটিন, এগুলো থার্ড জেনারেশন হিসেবে কোনো কোনো বইয়ে বলা আছে এই আপটেক 1 ব্লকারের মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরের মধ্যে আমরা বলছি যে কি ক্যারেক্টারিস্টিক কি এই ড্রাগগুলো, যে অলমোস্ট নো সেডেটিভ অ্যাকশন বলা হচ্ছে। হ্যাঁ, মানে বইপত্রের ভাষায় এই যে ফ্লোক্সেটিন বা সার্ট্রালিন আছে, অলমোস্ট নো সেডেটিভ অ্যাকশন, নো অ্যান্টিমাস্কারিনিক ইফেক্ট অ্যান্ড ব্লকস অনলি দ্য সেরোটোনিন আপটেক। আবার সিলেক্টিভ নর অ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর NARI, এই রিবক্সেটিন, এটাও নতুনভাবে বলা হচ্ছে যে NARI, সিলেক্টিভ নর অ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, এটাও একটা গ্রুপ আছে। যাই হোক, এগুলো হলো মোটামুটি আপটেক 1 ব্লকার। মানে কোথায় এই ব্লকটা হতে দিবে না, কোথায় তারা কাজ করবে কোথায়, দ্যাট ইজ দ্য আপটেক 1 হতে দিবে না। এখানে 70 to 80% নরঅ্যাড্রেনালিন রিলিজ নিউরোট্রান্সমিটার আমি পেয়ে যাব সিনাপটিক ক্লেফটে এই ড্রাগগুলো দিয়ে। কাদেরকে দিয়ে? ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, টেট্রাসাইক্লিক বা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, যেভাবে বলি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, বা যদি বলি সিলেক্টিভ নরঅ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, তাহলে এই সব ড্রাগগুলো এখানে কাজ করে। এখন মোনো অ্যামিনো অক্সিডেজ অ্যান্ড ক্যাটাকোলোমিথাইল ট্রান্সফারেজকে ইনহিবিট করলেও আমি কি পাচ্ছি? সিনাপটিক ক্লেফটে এদের কনসেন্ট্রেশন পাচ্ছি। তাহলে এটা একটা গ্রুপ আছে, মোনো অ্যামিনো অক্সিডেজ ইনহিবিটর অ্যান্ড ক্যাটাকোলোমিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর। এই গ্রুপে কিছু কিছু ড্রাগ আছে, যেমন এখানে আছে ফিনালাজিন আছে, আইসোকার্বক্সিলাজাইড আছে, তারপরে সিলাজিলিন আছে, এরকম কিছু ড্রাগ আছে যারা ক্যাটাকোলোমিথাইল ট্রান্সফারেজ এবং মোনো অ্যামিনো অক্সিডেজ এই এনজাইমের মেটাবলিজমকে ইনহিবিট করে। হ্যাঁ, আচ্ছা, এখন ট্রাইসাইক্লিক আর টেট্রাসাইক্লিক, এগুলো যদি আমরা ফার্মাকোকাইনেটিক দেখি, ট্রাইসাইক্লিক আর টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেটা কিনা আপটেক 1কে ব্লক করে, তাহলে দেখবো যে আমরা মানে বলে দিচ্ছে 3টা রিং থাকে অথবা 4টা রিং থাকে, এদের কেমিস্ট্রিতে বোঝাই যাচ্ছে। তাহলে ফার্মাকোকাইনেটিক কি? এটা যে এই ড্রাগগুলো যেহেতু ফার্স্ট ক্লাস মেটাবলিজমে যায়, এই জন্য ইনকমপ্লিট অ্যাবজর্পশন হয়, এদের প্লাজমা হাফ লাইফ প্রলং, 70% প্লাজমা প্রোটিন বাউন্ড অবস্থায় থাকে এই ড্রাগগুলো, এবং এই ড্রাগগুলো লিপিড সলিবল, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এদের ভেরি হাই, এবং গ্লুকোনিক অ্যাসিডের সাথে কনজুগেশন হয়ে স্টেটেড হয়ে লিভার দিয়ে। আর এই যে এই ড্রাগগুলো আমি দিচ্ছি কেন? ফর এলিভেশন অফ দ্য মুড, তাই তো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমি আমার নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশন বাড়াবো, তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, দ্যাট ইজ আমি যদি এখন ফার্মাকোডাইনামিক ড্রাগের আলোচনা করি, তাহলে ওদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এরা কী করে? মুড এলিভেশন, সিডেশন, এই দুটো। আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়াও এদের আরও কি ইফেক্ট তৈরি করে? অটোনমিক, যেমন পেরিফেরিতে অটোনমিক নার্ভাস সিস্টেমে যদি আমরা তাহলে এটা অ্যান্টিমাস্কারিনিক ইফেক্ট করে, দ্যাট ইজ ড্রাই মাউথ, ড্রাই আই, urinary retention, constipation, blurring of the vision, confusion, এগুলো করে না। আলফা ব্লকিং ইফেক্ট হবে, পোস্টুরাল হাইপোটেনশন, এগুলো আমরা পাই। তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ট্যাকিকার্ডিয়া, পোস্টুরাল হাইপোটেনশন আমরা পাই। হ্যাঁ, তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে আমরা ইফেক্ট পাচ্ছি অন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। We are discussing about the pharmacodynamics of antidepressant drugs. যে আমরা বলছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সে মুড এলিভেট করলো এবং সিডেশন, অন দ্য পেরিফেরি অ্যান্টিমাস্কারিনিক অ্যান্ড আলফা ব্লকিং ইফেক্ট, অন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম ট্যাকিকার্ডিয়া, পোস্টাল হাইপোটেনশন। অ্যাডভার্স ইফেক্ট যদি আমি অ্যাজ এ হোল বলি বা ইন এ শর্ট বলি, তাহলে সিডেশন একটা তার অ্যাডভার্স ইফেক্ট, অ্যান্টিমাস্কারিনিক ইফেক্টগুলো তার সবই অ্যাডভার্স ইফেক্ট, পোস্টাল হাইপোটেনশন দ্যাট ইজ দ্য আলফা ব্লকিং ইফেক্ট, এটাও একটা তার কি অ্যাডভার্স ইফেক্ট। অ্যান্ড সিভিএসএ যেটা করে ট্যাকিকার্ডিয়া, ইটস আ অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা, এখন যেহেতু এই ড্রাগটা 70% প্রোটিন বাউন্ড অবস্থায় থাকে, এই মানে এই ড্রাগগুলো, তাহলে এদের আমরা বলছি যে ট্রাইসাইক্লিক বা টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এই ড্রাগগুলোর
কি প্লাজমা প্রোটিন বাইন্ডিং 75%, এই জন্য ড্রাগ ইন্টারাকশন এই লেভেলে দেখাবে কিছু কিছু ড্রাগের সাথে। আচ্ছা, আর অ্যান্টিডিপ্রেশন ড্রাগের ক্ষেত্রে যেটা আসলে বলা হয় যে অ্যান্টিডিপ্রেশন ড্রাগগুলো মানে ক্লিনিক্যাল ইউজ শুধু কি অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবেই কি আমরা ইউজ করছি নাকি, ডিপ্রেশনের পাশাপাশি ক্যাটজাংয়ে একটা ক্লিনিক্যাল ইউজেরই একটা আলাদা পেজ আছে। যদি স্টুডেন্টরা ওখানে একবার চোখ বোলায়, এটা বক্স টাইপের, তাহলে ভালো হয়। কারণ অনেক সময় আমরা জানি না যে এটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগটা কেন এই অসুখে দেওয়া হচ্ছে। যদি একবার চোখ বোলাতো স্টুডেন্টরা, তাহলে জেনে যেত যে কেন দেওয়া হচ্ছে এবং কি মেকানিজমে এখানে কাজটা করে। যেমন ডিপ্রেশন ছাড়াও অ্যাংজাইটি ডিসঅর্ডারে আমরা দেখি প্যানিক, তারপরে জেনারেল অ্যাংজাইটি, সোশ্যাল ফোবিয়া, এই সমস্ত ক্ষেত্রেও অ্যান্টিডিপ্রেশন দেওয়া হয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে দেওয়া হয়। ইনিউরেসিস, ইনিউরেসিস মানে কথাটার অর্থ হলো নাইট বেড ওয়েটিং। ইনিউরেসিস নাইট বেড ওয়েটিং, বাচ্চারা রাত্রেবেলা বিছানার প্রস্রাব করে দেয়। তাহলে এই যে এনুরেসিসের বলা হচ্ছে যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টটা হলো তার এস্টাবলিশড ইন্ডিকেশন কার এনুরেসিসে। আর তাহলে এনুরেসিসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাচ্চাকে অ্যান্টিডিপ্রেশন দেওয়া হচ্ছে, তাহলে এটা যদি না জানি যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ অ্যান্টিডিপ্রেশন, তাহলে প্রথমে আমরা চমকে যেতে পারি। তারপরে যেমন ধরো ক্রনিক পেইন, ক্রনিক পেইনের ক্ষেত্রে যেটা রুলোসেনাইড, এই ড্রাগটা ক্রনিক পেইনের ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে এস্টাবলিশড ইন্ডিকেশন। তারপরে যেমন বুলিমিয়া, এখানে ফ্লুক্সেটিন দেওয়া হয়। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি দ্য কি চিলড্রেন মানে কি বলবো এটা অ্যাডোলেসেন্ট, এদের অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই ক্ষেত্রেও অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ইউজ করা হয়। এখন কথা হচ্ছে যে যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ড্রাগগুলো কাজ করে, তাহলে এই ড্রাগগুলো আমরা সেডেটিভ, হিপনোটিভস, ডিপ্রেশনের যে ড্রাগগুলো মুড স্ট্যাবিলাইজার হিসেবে ইউজ করি, এই ড্রাগগুলো আমরা স্টার্ট করব স্মল ডোজে এবং আস্তে আস্তে ডেইলি ডোজ ইনক্রিজ করব টু অ্যাভয়েড টলারেন্স। এবং ভার্চুয়ালি আমরা বেড টাইমে দেই ডিউ টু সেডেটিভ প্রপার্টি। কিন্তু মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর এটাকে স্টার্ট করতে হয় ইনিশিয়ালি মর্নিং ডোজ হিসেবে টু অ্যাভয়েড ইনসমনিয়া অ্যাট নাইট টাইম, এবং গ্র্যাজুয়ালি ডে টাইমে তার ডোজটা বাড়াতে হয়। আচ্ছা, তো এখন এই গেল। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে এই যে ডিপ্রেশনের আমি ট্রিটমেন্ট করবো, ডিপ্রেশনটা 50% কেসে রিল্যাক্স বা রিকারেন্স হয়। তাহলে যদি এটা ফার্স্ট কেস হয়ে থাকে, নিউ কেসের ক্ষেত্রে আমি তাহলে গ্র্যাজুয়াল উইথড্র ওভার এ পিরিয়ড অফ ফিউ উইকস, 6 to 9 months ট্রিটমেন্টের পরে আমি গ্র্যাজুয়ালি ড্রাগটা আস্তে আস্তে উইথড্র করবো। এবং যদি রিল্যাপস হয় তাহলে মেনটেন্স উইথ ফুল ডোজ, মানে ইনডেফিনিটলি, মানে আমি কতদিন দিব রিল্যাপসের ক্ষেত্রে আমি এখনও টাইম বলতে পারছি না। ইনডেফিনিটলি আমি দিতে থাকবো। আর যদি আনরেসপন্সিভ পেশেন্ট হয়, তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমি কনসিডার করব 5টা জিনিস। একটা হলো যে ডায়াগনোসিসটা আমার ঠিক হয়নি, কোন টাইপের ডিপ্রেশন আমি ডায়াগনোসিস করতে পারিনি, হয়তোবা ড্রাগ তার ঠিক মতন কাজ করছে না, অথবা আমি যে ডোজ দিচ্ছি সেই ডোজটা হয়তো ইনসাফিসিয়েন্ট হয়েছে, এবং আমার ডিউরেশনটা হয়তো ঠিক হয়নি, 6 to 9 months আমি হয়তো ডিউরেশনটা ঠিক মতন দিতে পারিনি। এবং আরও একটা মনে রাখবো যে অন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা, ডিফারেন্ট থেরাপি। ফিফথ নাম্বার ডি ইজ দ্য ডিফারেন্ট থেরাপি। তাহলে পেশেন্ট যদি আনরেসপন্সিভ হয় ড্রাগ, তাহলে আমরা বলছি যে 5টা ডি আমার মাথায় রাখতে হবে, 5টা ডি, 5D ইন কেস অফ আনরেসপন্সিভ থেরাপি। তাহলে কি বলছি আমি, যে প্রথম হলো আমার ডায়াগনোসিস ঠিক হয়নি, হোয়াট টাইপ অফ ডিপ্রেশন আমি সেটাই ঠিক করতে পারিনি। এটা কি টাইপের ডিপ্রেশন, এটা কি ব্রিফ রিঅ্যাক্টিভ, এটা কি মেলানকোলিক অ্যান্ড রিকারেন্ট, আর এটা কি ম্যানিক ডিপ্রেসিভ, বাইপোলার ডিপ্রেশন, নাকি মেজর না মাইনর, আমি আসলে ঠিক করতে পারিনি। ডিপ্রেশন কি পিওর ডিপ্রেশন নাকি অ্যাসোসিয়েটেড উইথ ম্যানিয়া, আমার ডায়াগনোসিসটা ঠিক হয়নি। তাহলে ডায়াগনোসিস যদি আমার ঠিক না হয়, তাহলে আমার ড্রাগ ইউজটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না।
সেকেন্ড ডি। নাম্বার থার্ড ডি ইজ দ্য ডোজ। আমরা বললাম যে আমি কি করব, স্মল ডোজে স্টার্ট করব এবং গ্র্যাজুয়ালি ডেইলি ডোজটাকে বাড়াবো টু অ্যাভয়েড টলারেন্স। তাহলে আমি হয়তো ডোজটা গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি না, আমি আগেই হয়তো লার্জ ডোজে শুরু করে দিয়েছি, স্মল ডোজে আমি শুরু করি নাই, যার ফলে টলারেন্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং ভার্চুয়ালি অ্যাট দ্য বেড টাইম ডিউ টু সেডেটিভ প্রপার্টি, আমার এটা জিনিসও মাথায় রাখতে হবে ডোজের ক্ষেত্রে, যে মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটরগুলো স্টার্ট করতে হবে ইনিশিয়ালি একটা মর্নিং ডোজ টু অ্যাভয়েড ইনসমনিয়া অ্যাট নাইট। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যে ডিউরেশন, আমি কতদিন দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি পেশেন্টকে স্টার্ট করলাম অ্যান্টিডিপ্রেসেন্ট যে কোনো একটা, এটার কাজ শুরুই হবে 4 to 6 উইক পরে। কতদিন পরে? 4 to 6 উইক পরে। তাহলে আমি একটা পেশেন্টকে অ্যান্টিডিপ্রেসেন্ট দিলাম এবং সে 4 সপ্তাহ খাওয়ার পরে রেসপন্ড পাচ্ছে না, তারপরে অন্য ডক্টরের কাছে গেলেও কমপ্লেন করলো এবং অন্য ড্রাগে সুইচ করা হলো, বা পেশেন্টকে আমি কাউন্সিলিং না করার জন্যই পেশেন্ট কী করলো, ড্রাগটা স্টপ করে দিল, যে আমি তো রেজাল্ট পাচ্ছি না, এই ওষুধটা খেয়ে আমার কোনো লাভ হচ্ছে না। এমনিতে ডিপ্রেশনের পেশেন্ট, তার মধ্যে মাথার মধ্যে ঢুকে গিয়েছে, ওষুধে কাজ হচ্ছে না, দিলে বন্ধ করেন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমার কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি আমার বলেই দিতে হবে যে আপনার এই ডিপ্রেশনের মানে আপনার অসুখের জন্য যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা কাজ করবে কতদিন, 1 থেকে 1.5 মাস পরে, 4 to 6 উইক। ক্লিয়ারলি বইয়ে বলা আছে টেক্সট বুকে, যে ড্রাগ তার অ্যাকশন শুরুই করবে কতদিন পরে, 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ ওয়েট করতে হবে। তাহলে আমার এই কাউন্সিলিং আমি যদি পেশেন্টকে না করি এবং পেশেন্ট ওষুধটা বন্ধ করে দেয়, এর জন্য রেসপন্সিবল থাকবোই আমি, কারণ আমি তাকে এক্সপ্লেন করি না। আচ্ছা, তাহলে আমরা বলছি যে যদি ড্রাগ কাজ না করে, দ্যাট ইজ আনরেসপন্সিভ পেশেন্ট কেন হবে, তার 5টা ডি। একটা হলো কনসিডারিং দ্য ডায়াগনোসিস, নাম্বার 1 আমার ডায়াগনোসিস ঠিক হয়নি, নাম্বার 2 আমার ড্রাগটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, নাম্বার 3 আমি বলছি যে আমি ডোজটা ঠিক মতন দিতে পারিনি, তারপরে ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট, যে আমি পেশেন্টকে কাউন্সিলিংই করতে পারিনি যে 6 সপ্তাহ লাগবে ওষুধের অ্যাকশন শুরু হতে, এবং সেকেন্ডলি আমি জানি না যে 6 to 9 মান্থস পর্যন্ত আমার এটার, যদি এটা নিউ কেস হয়ে থাকে তাহলে 6 to 9 মান্থস পর্যন্ত ট্রিটমেন্টটা আমার এই ডিউরেশনটা হওয়া উচিত ছিল। রিল্যাপস হলে সেটা ভিন্ন কথা, সেটা পরের কথা, কিন্তু আমি প্রথমেই যদি নাই জানি যে ড্রাগের অ্যাকশন শুরু হবে কখন এবং কতদিন পর্যন্ত আমি এটা খাওয়াবো পেশেন্টকে ইন কেস অফ ডিপ্রেশন, তাহলে পেশেন্টের রেসপন্স পাওয়া যাবে না। নাম্বার 5D ইজ দ্য, আমরা বলছি ডিফারেন্ট থেরাপি, অন্য কোনো ওষুধ পেশেন্ট খাচ্ছে কি না, তাহলে এই ড্রাগের সাথে, এই ওষুধের সাথে ড্রাগ ইন্টারাকশন হচ্ছে না কি, আমরা সেটাও মাথায় রাখতে হবে। তাহলে এই গেল মোটামুটি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের। আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মোটামুটি সব যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা অটোনমি শুরু করতে পারি। আচ্ছা, আর একটা মনে হয় টপিক ছোটো আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।